প্রথম দেখাতে সেন্ট মার্টিনের কোনো রিসোর্ট মনে হচ্ছে, তাই না? ইফ ইউ গাইজ অল আর থট লাইক দ্যাট, সো গাইজ ইউ অল আর টোটালি রং অ্যাট অল। এটা নাই বা কোনো সেন্ট মার্টিনের রিসোর্ট আর নাই বা কোনো ঢাকার বাইরের রিসোর্ট। ঢাকার ভিতরে পেয়ে যাচ্ছেন সেন্ট মার্টিনের ভাইব। খোলামেলা পরিবেশে ওয়েদারটাকে ফিল করার জন্য ওই দিন চলে গিয়েছিলাম একটা পারফেক্ট প্লেসে। আর এই প্লেসটা কোথায় আর এটা লোকেশন বাই কোথায় আর কি কি করেছি তাই নিয়ে থাকছে আজকের ভ্লগ। ইন এডিশনালি অনেক কোয়েশ্চেন্স আসতেছিল যে আমি বোটিংয়ের জন্য কোথায় গিয়েছিলাম। সো অল অফ দিস থিংস আই উইল ডিসক্রাইব ইন মাই ভ্লগ, সো কিপ অন ওয়াচিং এভরিওয়ান। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ইনাদার ভ্লগ। আর ওই দিন আমরা চলে গিয়েছিলাম ঘুরতে, একদমই সাডেন প্ল্যানে ঘুরতে চলে গিয়েছিলাম। অনেক দিন আপনাদের সাথে তেমন কোনো ভ্লগই শেয়ার করা হয় না, সো কিছু কিছু ক্লিপ দিয়ে ভ্লগটা শেয়ার করেই ফেললাম। এনিওয়েজ, ঘোরাঘুরির জন্য আমার সবসময় আউটডোর প্লেস অনেক বেশি পছন্দ, বাট ঘুরে ফিরে ওই চার দেয়ালে বন্দি রেস্টুরেন্টগুলোর মধ্যেই আমাদের যেতে হয়। সো আই ওয়াজ সুপার বোর্ড অফ দিস। অল অন সাডেন সাকিব, মুশফিক আর আমি তিনজন মিলে আমরা প্ল্যান করে ফেলি যে আমরা মাওয়া চলে যাই। সাকিবের উপর আমার প্রিভিয়াসলি একটা রাগ ছিল যে ও আমাকে সব জায়গায় ঘুরতে নিয়ে গেলেও মাওয়াতে আজ পর্যন্ত নিয়ে যায় নাই, এটা কোনো কথা? আর ও কিন্তু বাইক পারচেস করে ফেলছে। আমাদের রিলেশনশিপ যখন শুরু হয় 2020 সালের 1-2 মাস পর পরই বাইকটা কিনে ফেলে, বাট স্টিল নাও হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে, বাট ও এখনও আমাকে মাওয়াতে নিয়ে যায় নাই। মনে মনে একটা রাগ পুষে রাখছিলাম, বাট সাডেন ওই দিন সবাই মিলে চলে গেলাম মাওয়াতে। অ্যান্ড সাকিব বললো যে মাওয়াতে যেহেতু যাচ্ছি, শুধু মাওয়াতে গেলে কোনো মজা নাই, একবারে পদ্মা সেতু দিয়ে বোটিং করে একদম ওই লিফ লঞ্চ রেস্টুরেন্টটা হয়ে আমরা আসবো। ফার্স্টলি আমি এতটা বুঝি নাই যে এত লং একটা জার্নি আর এত দূরে ছিল জায়গাটা, বাট যাওয়ার পর বুঝতেছিলাম যে কত দূর। আমার লিটারালি একদম কোমর ব্যথা হয়ে যাচ্ছিলো। আর R15-এর সিটিং পজিশন তো একদমই মানে কোমর ব্যথা হয়ে যাওয়ার মতো, খুবই খুবই আনকমফোর্টেবল সিটিং পজিশন। এনিওয়েজ, ওই মুহূর্তটা আমরা সেতুতে ছিলাম, আই মিন পদ্মা সেতু। পদ্মা সেতু 2022 সালে হলেও আজ পর্যন্ত যাই নাই। আর সাকিব তো খিলগাঁওয়ের বাইরে বাইক বের করতেই চায় না, যদিও বন্ধুদের সাথে 4-5 বারের মতো মাওয়াতে আসছে, বাট আজ পর্যন্ত সেতুতে আসে নাই। সো আমাকে নিয়ে ফার্স্টলি পদ্মা সেতুতে চলে আসলো। দেন পদ্মা সেতু থেকে নেমেই আমরা চাচ্ছিলাম বোটিংয়ের জন্য যাব। আর বোটিংয়ের জন্য পারফেক্ট প্লেস ছিল এই জায়গাটা। আর এই জায়গাটা এত সুন্দর সানসেটের ভিউ ছিল তখন। আর আমাদের প্রেডিক্ট ছিল যে আমরা একদমই সানসেটের আগে যাব অ্যান্ড দেন অনেক অনেক পিকচার্স তুলবো, বাট একদমই প্রেডিক্ট লস হয়ে গেছে। আর আমরা যেতে যেতে তখন অলরেডি সানসেট হয়ে যাচ্ছিল। দেন নৌকায় ওঠার পালা অ্যান্ড বোটিংয়ের জন্য আমি অনেক বেশি স্কেয়ার্ড ছিলাম, কাজ আমি একদমই সাঁতার পারি না। দেন মুশফিক ভাই বললো যে ওরাও সাঁতার পারে না, মনে কিছুটা সাহস আসলো তারপর। আর দেন মুশফিক ভাই আর শিশির ভাইও ছিল আমাদের সাথে ওই দিন। আর কি যে ভালো লাগতেছিল এই ওয়েদারে বোটিং, মানে বলার বাইরে, কিচ্ছু বলার নাই, এত ভালো লাগতেছিল। বাট আমরা যদি একটু আগে আসতাম ডে লাইটে তাহলে আরও বেশি ভালো লাগতো। যদিও ছবি টবি ওরকম পারফেক্টলি উঠে নাই, বাট যা আসছে চলে। এনিওয়েজ, দেন বোটিংটা আমরা অনেক বেশি এনজয় করতেছিলাম। ফুরফুরা ওয়েদার, সুন্দর বাতাস, আর সানসেটের সময় তো চারিদিক একদমই অন্ধকার হয়ে আসতেছিল, খুবই ভালো লাগতেছিল। আর আমরা একদম পদ্মা সেতুর কাছাকাছি চলে আসতেছিলাম। আর কি যে ভালো লাগতেছিল সামনাসামনি থেকে পদ্মা সেতু দেখে। এত যে ভালো লাগার ওয়েদার থাকবে এটা আগে প্রেডিক্ট করি নাই। আমি জাস্ট জানতাম যে বোটিং করব, বাট এত কাছে থেকে পদ্মা সেতু দেখবো এটা আগে ভাবি নাই। এনিওয়েজ, খুবই ভালো লাগতেছিল। আর ততক্ষণে একটা স্ক্রেড মোমেন্ট চলে আসে, সেটা হচ্ছে নদীর একটা পাশে যেয়ে মানে নৌকা একদমই আস্তে চলতেছিল। আই ডোন্ট নো হোয়াই, বাট শিশির ভাই তখনই গল্পের একটা টুইস্ট জুড়ে দেয়। এই পার্টটাতে আসার পর শিশির ভাই আমাদের বলতেছিল যে এই পার্টটাতে নাকি আগে শ্মশান ঘাট ছিল, আর শ্মশান ঘাটের এখানে নাকি মানুষের মাথা কেটে কেটে রেখে দিত। এইটা শোনার পর এমনিতেই আমরা পানি নিয়ে অনেক বেশি স্ক্রেড ছিলাম যে কোন সময় না নৌকা ডুবে যায় আর আমরা পড়ে যাই। আর এইটা নতুন আরেকটা মাত্রা জুড়ে দিছে। বাট পরে শুনতেছি ভাই আবার যাওয়ার সময় বলতেছে যে তোমরা তো আমার ছোট, তাই তোমাদের সাথে আমি ফাইজলামি করছি। এই পার্টটায় পদ্মা সেতুর সবচেয়ে ক্লোজেস্ট মোমেন্টে ছিলাম আমরা তখন, খুবই ভালো লাগতেছিল।
আর আমাদের বোটিংয়ের ডেস্টিনেশনটাই ছিল এই সেতু পর্যন্ত। দেন আমরা আবার পাড়ের দিকে ব্যাক করতেছিলাম, আর ব্যাক করার সময় দেখতেছিলাম খুবই ভালো লাগতেছিল। দেন আমরা আবার পাড়ে চলে আসি অ্যান্ড বাইক নিয়ে আবার রওনা দিয়ে দিই। আর দূর থেকে সেতু দেখা যাচ্ছিল, কী যে সুন্দর লাগতেছিল। সেতুটা একদম কালারফুল ছিল। আর এটা যেহেতু একটু মানে গ্রাম সাইডের রাস্তা, সো একদমই অন্ধকার ছিল আর ততক্ষণ রাত হয়ে গেছিলো। দেন আমরা এই অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে যেতেছিলাম। সামনের বাইকটায় শিশির ভাই আর মুশফিক ভাই ছিল। ব্যাক করার সময় আমরা যখন পদ্মা সেতুতে উঠি, মজার ব্যাপার হচ্ছে এইখানে মানে সেতুতে ওঠার পর সাকিব আর শিশির ভাই দুজনের বাইক রিপ্লেস করে বসে। আই মিন সাকিব শিশির ভাইয়ের জিক্সার বাইকটা নেয়, আর সাকিবের R15 বাইকটা শিশির ভাই চালাচ্ছিল। সরি, শিশির ভাই পিছনে ছিল আর মুশফিক চালাচ্ছিল R15 বাইকটা। R15-এর মতো স্পোর্টস বাইকে বসে বসে কোমর যখন একদমই ব্যথা হয়ে গেছে, সেই মুহূর্তে শিশির ভাইয়ের এই যে জিক্সার বাইকটা, নন স্পোর্ট বাইকটা যে কী পরিমাণ কমফোর্ট, এটা মানে যারা হচ্ছে স্পোর্টস বাইক চালায় তারা যখন নন স্পোর্ট বাইকটা চালায় বা বসে তারাই জানে, যখন বসে তখনই বুঝতে পারে। আই মিন, আর লিফ লঞ্চ যেই রেস্টুরেন্টটা ছিল সেটা হচ্ছে সেতুর একদম শেষেই। আর সেতুর শেষে মানে সেতু থেকে নামার পরে আমরা চলে আসলাম লিফ লঞ্চ এই রেস্টুরেন্টটার সামনে। আর আপনারা হয়তো ভিডিও ফুটেজে খেয়াল করে দেখবেন যে সেতুর উপর থেকে এটা দেখা যাচ্ছিল এত বেশি কালারফুল, আর এই প্লেসটা এত বেশি স্পেশাস, সেটা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। আমরা বাইকটাকে পার্ক করে একদম চলে যাচ্ছিলাম। ওয়েট, এইটা কিন্তু একদম আউটডোরের ইন্টেরিয়র, আর আউটডোরে এত বেশি ক্লাসিক, পোলাইট আর অ্যাডোরেবল ছিল, যতই বলি কম হয়ে যাবে। আর এত সুন্দর ছিল। চলেন আপনাদের সাথে আউটডোরটা মানে ইনফো দেখিয়ে আসি। এতক্ষণ তো দেখলেন জাস্ট আউটডোর ডেকোরেশন, এইটা হচ্ছে ইনডোর। আমরা যখন ভিতরে চলে আসি, এত সুন্দর মানে এনভায়রনমেন্ট, জাস্ট দেখেই ফিদা হয়ে যাবেন। আর যে কারো মন ভালো হতে বাধ্য এখানে আসলে, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো। এনিওয়েজ, এত সুন্দর একটা রেস্টুরেন্ট দেখে মনেই হচ্ছে না যে এটা কোনো রেস্টুরেন্ট। একদম টু বি শিওর আপনারা সবাই হয়তো ভাবতেছেন এটা কিভাবে রেস্টুরেন্ট হয়, এটা একটা রিসোর্ট টাইপ কিছু লাগতেছে, বাট ট্রাস্ট মি, আমিও এটাই ভাবছিলাম। অনেকগুলা পার্ট, আর এটা ম্যাপ ওয়াইজ এটা ডিভাইড করা আছে। আমরা একটা পার্টে জাস্ট বসেছিলাম আর জাস্ট এক্সপ্লোর করে আসছি আশেপাশের পার্টে। আর সবগুলো পার্ট ইন্ডিভিজুয়ালি মানে ক্লিপ নেওয়া জাস্ট ইম্পসিবল ছিল, সো দ্যাট নেওয়া হয় নাই। অনেক বড় কিন্তু এই রেস্টুরেন্টটা, আর এইটা দিনের ভিউ আর রাতের ভিউ একদম টোটালি ডিফারেন্ট। আমরা জাস্ট রাতে গিয়েছিলাম দেখে রাতের ভিউটা নিতে পেরেছি। আপনারা যদি দিনে আসেন তাহলে আরও ভালো লাগতে পারে আই গেস। এনিওয়েজ, এই পার্টটায় আমরা হচ্ছে আধা ঘন্টা বসে থাকার পর ফাইনালি সিট পাইছি, অ্যান্ড আমরা তখন অর্ডার করতেছিলাম। দেন আমরা এই 5,500 টাকার সি ফুড আইটেমস আর কি এই প্ল্যাটারটা অর্ডার করি, যেটার পুরাটার প্যাকেজ ছিল 5,500 টাকা। আর এটা চাইলে আপনারা বড় করে আর কি আপনাদের কতজন মেম্বার এই ওয়াইজও আপনারা মানে নিতে পারেন। আমরা জাস্ট যেহেতু 4 জন ছিলাম, 4 জন অনুযায়ী আমাদের এই প্ল্যাটারটা একদম বিগ ইনাফ ছিল। আর এই প্ল্যাটারটাই ছিল হচ্ছে কোরাল আইটেম আর কি সি ফুড আইটেম, আর এখানে সব কিছু একদম মানে গ্রিল করা ছিল। এখন আসেন কী কী আইটেম ছিল এটা ডিসক্রাইব করি। ফার্স্টেই ছিল হচ্ছে সি ফুডের মধ্যে কোরাল ফিশ, যেটা সব থেকে বড়ো ফিশ আপনারা দেখতে পাচ্ছেন। তার ভিতরে ছিল হচ্ছে বিফ কাবাব, যেটা উপরে ছিল। আর তার সাথে ছিল লবস্টার, ক্র্যাব আইটেম, অনেক আইটেমস ছিল। আর গ্রিল চিকেন নানও কিন্তু ছিল। যে আইটেমসগুলোর নাম বললাম ওগুলো জাস্ট গ্রিল আইটেমসগুলো ছিল। আর এর বাইরে ছিল হচ্ছে নান আইটেম, তারপরে ছিল বাসমতি রাইস, বাটার চিকেন, তারপর আরেকটা কোনো চিকেনের আইটেমস যেটা নাম এখন মনে করতে পারতেছি না। এনিওয়েজ, ওইখানে ওরা আবার সব কিছু ইন্ডিভিজুয়ালি সার্ভ করে দেয়। আর আমাদেরকে ওরা ফার্স্টেই বলতেছিল যে বিফ এই কাবাবটা ফার্স্টে ট্রাই করতে, তাই আমরা শুরুতে বিফ কাবাবটাই ট্রাই করি। আর কি যে মজার ছিল, জাস্ট নান দিয়ে মানে এই বিফ কাবাবটা ট্রাই করার মতো একটা জিনিস ছিল,
খুবই সফট ছিল আর খুবই মজার ছিল। আর এই তো দেখেন আমার ভাইয়ের এক্সপ্রেশন, ও তো একদম বলা যায় এক্সপ্রেশন কিং। কেমন করতেছে ওরে আল্লাহ। দেন এই তো আমরা প্রথমে নিয়েছিলাম এই যে চিকেন গ্রিল আর বিফ, আর বিফটা তো এই মুহূর্তে নিতেছিলাম। কি পরিমাণ সফট পোর্শন ছিল দেখতেই তো পাইতেছেন, আর খেতেও কিন্তু এর চেয়ে বেশি মজার ছিল। আর আমাদের চারজনের হেলমেটের একটা চেয়ার লাগছে, বাইকার হলে যা হয়। আর ততক্ষণে ক্র্যাব আইটেমগুলো আর যে গ্রিল আইটেমগুলো ওইখান থেকে অনেক স্মেল আসতেছিল, স্মেলেই মন ভরে যাচ্ছিল। আর অ্যাজ ফিল লাইক আমরা একদম কক্সবাজারে চলে আসছি এমন একটা ভাইব দিচ্ছিল। আর কক্সবাজার ছাড়া তো আমরা ইউজুয়ালি সি ফুড খাই না কোথাও, তো এই ফার্স্টলি কক্সবাজারের চেয়ে কম কিছু না যেটা মনে হলো এখানে খাওয়া দাওয়া করে। আর তারপর বাটার চিকেনটা ট্রাই করছিলাম, খুবই ভালো লাগতেছিল। আর এই দেখেন আমার ভাই এক্সপ্রেশন কিং, ও এক্সপ্রেশন দিতে দিতে একটা মেয়ে প্রায় ওর প্রেমেই পড়ে যাচ্ছিল। আপনারা যেটা লক্ষ্য করবেন হয়তোবা, ওই একটা মেয়ে পিছন থেকে আমার ভাইকে দেখতেছিল। আর আমার ভাই তো এটা দেখার পর খুবই খুশি হয়ে গেছিলো, বাট আনফর্চুনেটলি উনি ছিল এক বাচ্চার মা। আই মিন সরি, বাট এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং ছিল আমাদের জন্য। বাট আমার ভাইটার লাস্টলি মন খারাপ হয়ে যায়, বেচারা সিঙ্গেল মানুষ হয়ে খুবই কষ্ট পাইতেছিল। আর আমরা কিন্তু আমার ভাইয়ের জন্য মেয়ে দেখা শুরু করে দিছি। তোমরা কিন্তু মানে সুন্দরী মেয়েরা যারা আছো আমার ভাইকে দেখে পছন্দ হলে অবশ্যই ইনবক্স করে ফেলবে। দেন বাটার চিকেনটা ট্রাই করলাম। বাটার চিকেনটা অসম্ভব মজার ছিল, গ্রেভিটা খুবই ভালো যাচ্ছিল বাসমতি চালের সাথে। আর তারপর লবস্টার আর এই ক্র্যাবটা ট্রাই করলাম, একদমই কক্সবাজারের চেয়ে কোনো অংশে কম না, ট্রাস্ট মি। এত টেস্টি ছিল যেটা একদমই বলার বাইরে ছিল। সবাই অনেক বেশি মজা করে খাচ্ছিল আর আমরা খেতে খেতে অনেক আড্ডা দিচ্ছিলাম। দেন লাস্টলি এই কোরাল ফিশটা রয়ে গেছিলো, আর কোরাল ফিশটা কিন্তু অনেক বড় ছিল যেটা আমাদের চারজনের জন্য অনেক বেশি হয়ে যাচ্ছিল। দেন কোরাল ফিশের সাথে এই সাদা মেয়োনিজটা আমাদেরকে সার্ভ করে দিছিল, বাট আমার একদমই পেট ভরে গেছিলো, আমি খেতে পারতেছিলাম না। তাই আবার হচ্ছে এটা পার্সেল করে নেই আমরা কেউই খেতে পারতেছিলাম না। শিশির ভাই খালি খাইছে কোরাল ফিশটা, আর বাদ বাকি সব পার্সেল করে নেওয়া হয়েছে। দেন আমরা খাওয়া দাওয়া শেষে চলে যাচ্ছিলাম, অ্যান্ড তখন অলরেডি 12টা বেজে গেছিলো গাইস। মানে বলার বাইরে কীভাবে যে টাইম চলে গেছে। ওরা আর কি খাবারটা সার্ভ করতে করতে প্রায় 40 to 45 মিনিটসের মতো লাগায় দেয়, যেটা আমার মনে আছে এখনও। এক সপ্তাহ আগে গেছিলাম যদিও, এখন ভয়েস কভার দিচ্ছি। এনিওয়েজ যাওয়ার সময় আবার এই ওয়াটারফলসটার ভিডিও করে নিয়ে যাচ্ছিলাম, কি যে সুন্দর লাগতেছিল। আর যাওয়ার সময় কিছু রিলস ভিডিও বানাই, ছবি তুলি। বাট এত দূর থেকে আসার পর না আমরা অনেক বেশি এক্সস্টেড ছিলাম। আমাদের চেহারার ডালনেস দেখেই তোমরা বুঝতে পারতেছো আই থিঙ্ক। এত সুন্দর এনভায়রনমেন্ট দেখে কি এক্সস্টেড থাকতে পারে কেউ? এত ভালো লাগতেছিল, মানে আরও মনে হচ্ছিল কিছুক্ষণ থেকে যাই, বাট অনেক রাত হয়ে গেছিলো। আমরা অলরেডি ভয় পাইতেছিলাম, কজ মাওয়ার রোডটা একদমই ভালো ছিল না। আমরা না চাওয়ার সত্ত্বেও অনেক বেশি রাত হয়ে গেছে, কিচ্ছু করার ছিল না। তাই আমরা চাইতেছিলাম যত তাড়াতাড়ি ছবি টবি তুলে বাসায় চলে যাওয়া যায়। আমরা এই টাইমে ফটোশ্যুট করতেছিলাম আবার। সব মিলায় সেই দিনকার সময়টা অনেক ভালো যাচ্ছিল। আর আমরা সবাই এত বেশি গল্প করছি, আমাদের গলা পুরা ভেঙে গেছে। আর এই দেখেন আমার ভাই সব সময় দুষ্টামি করে, ছেলেটা এত বেশি মানে দুষ্টামি করে। আমার মাঝে মাঝে মনে হয় ও এত বেশি এক্সট্রোভার্ট, আমার ব্লগার না হয়ে ওর ব্লগার হওয়াটা বেশি ভালো ছিল, বিকজ ও মানে একটা ব্লগ অনেক বেশি জমাইতে পারে। দেন আমরা বের হয়ে যাই, আর ওরা হচ্ছে 2টা বাইক নিয়ে চলে আসে পার্কিং। তখন এই সময়টা দেখে কেউ বিশ্বাসই করবে না, 12:30 বাজে, বিকজ রেস্টুরেন্টটায় তখনও অনেক বেশি রাশ ছিল। গাইস আমরা বিদায় পালা, বাসন্তী আর জিক্সার সাথে হলো আমাদের ব্লগার। ওরে চিনা যাইতেছে না, হেলমেট উঠাও, হেলমেট উঠাও। এই যে জেরিন বিনতি তাসনিম, তার জামাই শয়তান। আর এই যে আমাদের শিশির ভাই। আর যে আমি, আমার অবস্থা খারাপ ভাই, বাদ দাও। দেখলেনই তো মুশফিক কি সুন্দর মানে লাইভলি ভয়েস কভার করতে পারে, যেটা আমি পারি না। আমি একদমই ইন্ট্রোভার্ট একটা পার্সন, যার কারণে আমার মানে আসে না। আমি মানে পরে কভার দিই ভয়েস, তারপরেও অনেক বেশি মানে সে শাই ফিল হয় যদিও। এনিওয়েজ দেন আমরা বাসায় চলে যেতেছিলাম, আবার রওনা দিয়ে ফেলছিলাম অলরেডি। দ্যাট ওয়াজ মাই ব্লগ ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফেজ।